প্রিয় দর্শক, ইস্পানি মির্জাপুর শুভরাত্রিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট আমরা শিরোনাম করেছি এবং আমরা এই শিরোনামের আলোকে আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ সিবিডির সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার রয়েছেন আমাদের সাথে। স্যার, আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের এই অর্থনীতির পুনরুদ্ধারের যে বাজেটের কথা আমরা বলছি, বিপর্যস্ত অর্থনীতির কথা বলছি, ভঙ্গুর অর্থনীতির কথা বলছি, সেই বিষয়ে আপনি সময় দিয়ে আপনার মতামত ব্যক্ত করবার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার, যেটি হচ্ছে দেশের ইতিহাসের একটা বড় বাজেট এটি হতে যাচ্ছে এবং এই বাজেট 26-27 যে অর্থ বছরের বাজেট একটা ভঙ্গুর অর্থনীতির মধ্যে ঋণের বোঝা, আর্থিক খাতে বিশৃঙ্খলা, আমরা যদি বলি দেশি বিদেশি বিনিয়োগের অভাব, কর্মসংস্থানের নানামুখী চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কিন্তু এই সরকার বাজেট করতে যাচ্ছে এবং 4 মাসের মাথায় তাদেরকে এই বাজেট ঘোষণা করতে হচ্ছে। সে অবস্থায় আমরা প্রতি বছরই ঘাটতি বাজারের কথা দেখি, আমরা রাজস্ব আহরণের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জগুলো আমরা দেখি, কর জিডিপি সীমাবদ্ধতা আমরা দেখি। সব কিছু মিলিয়েই যে বাজেটটি হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো দেখব যে পাশ হয়ে গিয়েছে। এই বড় বাজেট এবং নতুন সরকারের এই প্রস্তাবিত বাজেটটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ কিরণ। আমার মনে হয় যে অনেক দিক থেকে এই বাজেটটি খুবই একটা ব্যতিক্রমী বাজেট। অনেক সাহসী উদ্যোগ আছে এখানে, কিছু জনবান্ধব বেশ কিছু প্রস্তাব আছে। আমাদের ব্যবসা বাণিজ্য উদ্যোক্তাদেরকে প্রণোদিত করার জন্য বেশ সাহসী কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমার মনে হয় যে একটা জনকল্যাণমুখী বাজেট দেওয়ার একটা চেষ্টা আছে। আবার অন্য দিক থেকে আপনি ঠিকই বলেছেন যে প্রেক্ষাপট থেকে এই বাজেটটাকে প্রণয়ন করতে হয়েছে। সেখানে ছিল আমাদের উচ্চ মূল্যস্ফীতির চাপ। আমরা জানি যে ইভেন মে মাসে আমাদের এটা 9%-এর সমান ছিল মূল্যস্ফীতি। আমাদের যে ব্যক্তি খাতের যে ক্রেডিট আপটেক এটা 5%-এরও কম গ্রোথ ছিল। আমাদের রাজস্ব আহরণের যে বর্তমানে অবস্থা সেটাও কিন্তু আমাদের প্রাক্কলনের চেয়ে অনেক কম। কর্মসংস্থানের কথা তো আমরা সবাই জানি যে এখানে একটা বড় ধরনের একটা চাপ সৃষ্টি হয়েছে, যেখানে নাকি অনেক বিশেষত শিক্ষিত ছেলেমেয়েরা অনেকেই তাদের কর্মসংস্থানের এবং শ্রমবাজারে প্রবেশ করতে পারছেন না। এরকম একটা প্রেক্ষাপটে অর্থনীতিকে চাঙ্গা করা, মূল্যস্ফীতি কমানো, বিনিয়োগকে প্রণোদিত করা, এসব নিয়েই এই বাজেটটা প্রণয়ন করার চেষ্টা করা হচ্ছে। এবং আমি বলবো যে বেশ কিছু প্রস্তাব করা হয়েছে যেগুলো বেশ, আমি বলবো যে ঝুঁকিও নেওয়া হয়েছে। অনেকগুলি শুল্ক কমানো হয়েছে যাতে করে এটা ব্যবসা বান্ধব করা যায়। অনেকগুলি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি কমানো হয়েছে যাতে জনগণকে এই উচ্চ মূল্যস্ফীতির এই সময়টাতে কিছুটা স্বস্তি দেয়া যায়। অনেকগুলি শুল্ক কাঠামোকে যৌক্তিকরণ করা হয়েছে যেখানে নাকি আমদানি প্রতিস্থাপক এবং রপ্তানিমুখী যেসব শিল্প আছে সেগুলোকে কিছুটা চাঙ্গা করা যায়। এগুলো অনেক প্রস্তাব করা হয়ে ভালো আমার মনে হয়। আবার অন্য দিক থেকে বেশ কিছু দুর্বলতাও আমার চোখে পড়েছে। একটা যেটা, সেটা হলো যে ভিত্তিটা থেকে এই বাজেটটা প্রণয়ন করা হয়েছে সেই ভিত্তিটাকে এক ধরনের অস্বীকার করার একটা আমি সেখানে দেখলাম যে বিভিন্ন পরিসংখ্যানের মধ্যে, যেমন আমাদের ধরা হয়েছে যে আমাদের রাজস্ব আহরণ এই বছরে 5,88,000 কোটি টাকা। এটা কিন্তু রিভাইজ যেটা করা হয়েছিল বেশ কয়েক মাস আগে, সেটাকেই ধরে এই 5,88,000 কোটি টাকার উপরে আমাদের রাজস্ব আহরণ হবে 6,95,000 কোটি টাকা। তো 18% গ্রোথ। এটা তেমন, এটা কোনো মানে শক্ত কিছু না যদি ওইভাবে আমি দেখি। আমাদের জিডিপি যদি 5% বাড়ে, আমার যদি মূল্যস্ফীতি যদি 7-8% হয়, এমনিতেই 13-14% একটা গ্রোথ হয়, তো সেখানে 18%। কিন্তু প্রকৃত বিচারে তো তা না। প্রকৃত বিচারে তো আমাদের যে রাজস্ব আহরণ যেটা হবে, জুন এখন আমরা পাই নাই কিন্তু মে পর্যন্ত আমরা পেয়েছি, সেখানে তো এটা 4.5 লাখ কোটি টাকার বেশি কোনোভাবেই যাবে না। তাহলে এই 4.5 লক্ষ কোটি টাকার উপরে যদি 6,95,000 কোটি টাকা যদি আমার রাজস্ব আদায় করতে হয়, তাহলে আমার 40% গ্রোথ দরকার। আমরা তো অনেক জায়গায় ব্যবসা বাণিজ্য সাধারণ মানুষকে সুযোগ স্বস্তি দেওয়ার জন্য ছাড় ইত্যাদি দিয়েছি। তো
তো সেখানে এরকম একটা প্রেক্ষাপটে 40%-এর একটা গ্রোথ রাজস্ব আহরণে, এইটা তো আমার কাছে একেবারেই বাস্তবসম্মত মনে হয়নি। এইটা আমরা ওই আগে যেরকম গতানুগতিকভাবে করতাম, যে একটা রিভাইজ বাজেট, ওইটাকেই ভিত্তি করে সামনের দিকে আমরা বাজেট এটা টার্গেটগুলো করতাম, সেই ধারাটাই কিন্তু রয়ে গেছে। এটা করার দরকার ছিল না। কারণ যখন বাজেটটা উপস্থাপন করা হয় 11ই জুন, আমরা কিন্তু অনেকগুলি তথ্য উপাত্ত অলরেডি আমরা 10 মাসের তো বটেই, কোনো কোনো ক্ষেত্রে আমরা 11 মাসেরও তখন আমাদের হাতে ছিল। তো সেইটাকে ভিত্তি করে যদি করতাম তাহলে এটা বাস্তবসম্মত হতো। দেখেন, যেমন আরেকটা, রপ্তানির প্রবৃদ্ধি এবছর ধরা হয়েছে 9%। 11 মাসে কিন্তু আমাদের প্রবৃদ্ধি হয়েছে -2.5%। তো সেখানে 11 মাসে যেখানে -2.5%, সেখানে এই অর্থ বছরে 9% প্রবৃদ্ধি ধরে তারপরে আগামী বছরে আমরা 8% করব, এইগুলোর তো কোনো মানই হয় না আসলে। এটার ফলে হয় কি, বাজেটটার কাঠামোটা দুর্বল হয়ে যায়। টার্গেটগুলো তখন আবার পরবর্তীতে রিভাইজ করতে হবে, কারণ সেপ্টেম্বরে তো আমরা প্রকৃত অবস্থা জানবো, আমাদের রপ্তানি কত কী হয়েছে, জুলাই জুনে আমাদের বাজেট, আমাদের রাজস্ব কত আদায় হয়েছে, তখন তো আবার এইগুলোকে রিভাইজ করতে হবে। এটা দরকার ছিল না। এটা একটু ভালোভাবে প্রজেকশন করে ভিত্তিটা ঠিক করলে তাহলে এটা ঠিক হতো আমার মনে হয়। কিন্তু অন্য দিক থেকে একটা প্রচেষ্টা আছে যাতে করে আমরা সম্প্রসারণ করতে পারি আমাদের এই ভিত্তিটা রাজস্বের, আমরা যাতে আদায়টা আরও ভালো করতে পারি, সেটার জন্য ভ্যাট, তারপরে সাবমিশন, এগুলো করা হচ্ছে, প্রযুক্তিকে আনার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এগুলো আর একটু সময় লাগবে। সুতরাং এটা যদি এখন এরকম হয়, আগে যেটা আমরা দেখতাম যে প্রাক্কলন একটা করা হয়েছে রাজস্ব আদায়ের, আর খরচের একটা প্রাক্কলন করা হয়েছে, দুটোই করা যায় না, আদায়ও কম হয়, ব্যয়ও কম হয়, একটা ভারসাম্যের মধ্যে আমরা থাকি। কিন্তু এবার একটা বড় চাপ থাকবে ব্যয়টা করার। তার কারণ এখানে অনেকগুলি ব্যয় আছে যেগুলো থেকে সরকারের পিছিয়ে সরে আসার কোনো সুযোগ নাই। বিশেষত রাজস্ব বাজেটে তো আমরা দেখেছি যে সামাজিক সুরক্ষা ইত্যাদি, তারপরে আমরা যদি সামগ্রিকভাবে দেখি শিক্ষা, স্বাস্থ্য, এগুলোতে সরকারের একটা কিন্তু নির্বাচনী অঙ্গীকারও আছে, বরাদ্দ বাড়িয়েছে সেখানে। তো এইসব জায়গাগুলোতে খরচ করার তাদের একটা আকাঙ্ক্ষা যুক্তিসঙ্গতভাবেই থাকবে। তা এখন আমার যদি ব্যয় আমার 9,38,000 কোটি টাকা, এইটা আমি করতে চাই, আমার যেসব আকাঙ্ক্ষা আছে এগুলোকে পূরণের জন্য এবার, আর আমার রাজস্ব আদায় যদি কম হয়, তাহলে ঘাটতি যেটা বলা হচ্ছে যে 2,43,000 কোটি টাকা, এটা তো অনেক বেড়ে যাবে। এখন এটা যদি বেড়ে যায়, এর পুরোটাই কিন্তু হলো হয় অভ্যন্তরীণ ঋণ, নয় বৈদেশিক ঋণ। তাহলে ঋণের চাপটা অর্থনীতিতে বাড়বে। তো এইসব বিষয়গুলো আমার মনে হয় যে একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। সামনের দিকে হয়তো আবার আমাদের যখন রিভাইজ করা হবে, মিড কোর্স কারেকশনের প্রশ্ন আসবে, এগুলোকে বিবেচনায় রাখতে হবে। একটা বিষয় সেটি হচ্ছে যে আমরা যেটা এই বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পূর্ববর্তী সময়কার যে ঘটনাগুলো, সেগুলো আমরা যদি বলি যে এই সরকার একটা সীমাহীন ভঙ্গুর অর্থনীতি নিয়ে তারা যাত্রা শুরু করেছে, এবং মাননীয় অর্থমন্ত্রী তার বাজেট অধিবেশনের বক্তব্য বা সিপিডির একটা অনুষ্ঠান আমি দেখেছি, অর্থনীতি সমিতির অনুষ্ঠানে দেখেছি, তিনি বলছেন যে অন্ততপক্ষে 2 বছর লাগবে যে এই ঘুরে দাঁড়ানোর জন্য অবস্থা। তো সে অবস্থায় ভঙ্গুর অর্থনীতি, যেখানে আমরা আমাদের আর্থিক খাতে যে বিশৃঙ্খলা ছিল, আমরা যদি আমাদের যে বড় বড় মেগা প্রজেক্টগুলি বলি, সেই প্রজেক্টগুলিতে আমরা পদ্মা সেতু থেকে শুরু করে কর্ণফুলী টানেল এবং পদ্মা সেতু রেল লাইনের কথা বলি, রূপপুর পারমাণবিক কেন্দ্রগুলি, এই যে ক্ষতগুলো, যদিও এই বাজেটটি বর্তমান সরকারের রাজনৈতিক অঙ্গীকারের একটা অংশ হিসাবে তারা সবাইকে একটা জনতুষ্টির বাজেট দেওয়ার তারা চেষ্টা করেছে, জনবান্ধব বাজেট দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু অর্থনীতির যে ক্ষত নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছে, এই ক্ষতগুলোকে পুষিয়ে উঠে তাদের পক্ষে কি সম্ভব হবে কিনা, আসলে সেই জায়গাটা কীভাবে দেখেন, ওই ক্ষতগুলো আসলে কতদিন চলবে, কতকাল ধরে এগুলি চালানো সম্ভব? এটা আপনি ঠিকই বলেছেন যে যেটা তারা উত্তরাধিকার হিসাবে পেয়েছেন, তো সেখানে তো অনেক ধরনের দুর্বলতা ছিল। যেটা আমরা শুরু করলাম, এটা কয়েক বছরের মূল্যস্ফীতির চাপ ছিল, আমাদের ব্যক্তি খাতের কোনো ধরনের বিনিয়োগ, এটা প্রাইভেট সেক্টরের যদি আমি জিডিপির অংশ হিসাবে বলি, এটা 22%-এর এদিক ওদিক করছিল, যেখানে আমাদের মতো অর্থনীতিতে এটা 30%-এ চলে যাওয়ার কথা।
তারপরে আমাদের অন্যান্য যেসব সূচক, সবগুলিতেই তো একটা, একমাত্র যদি আমরা রেমিটেন্স এবং রিজার্ভের কথাটা যদি বাদ দেই, তাহলে অভ্যন্তরীণ সব অর্থনৈতিক সূচক ভিত্তিও তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন খুবই ভঙ্গুর অবস্থায়। এটার প্রেক্ষিতেই তিনি 3R এর কথা বলেছেন, যে রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন, পুনঃস্থাপন, তারপরে এটাকে পুনর্গঠন, ইত্যাদির মধ্য দিয়ে তারা যাবেন, এবং সেটা তারা 1 বছর, 2 বছর এবং 5 বছর এরকম একটা চিন্তা ভাবনা তারা করেছেন, যেটা আমার মনে হয় ঠিক আছে। কারণ হলো যে যদি আমাদেরকে আবার একটা উচ্চ প্রবৃদ্ধিতে যেতে হয়, তাহলে কতগুলি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, কতগুলি ফেজের মধ্য দিয়ে যেতে হবে। সেখানেই তারা ওই 3টা ধাপের কথা যেটা বলেছেন আর কি, রিকভারি, রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশন। সো সেটা তারা বাজেটের মধ্যেও সেটা উল্লেখ করেছেন, যে যেমন আপনি ঠিকই বলেছেন যে মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী বলেছেন যে আমাদের 2 বছর লাগবে এটাকে আবার একটা জায়গা নিয়ে যেতে। কিন্তু বাজেটে যেসব টার্গেটগুলি করা হয়েছে, ওইটা থেকে মনে হয় না যে ওনাদের মাথায় 2 বছর আছে, মনে হয় যেন এই বছরই আমরা একটা মানে 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণ করব, 9,38,000 কোটি টাকার আমরা একটা পাবলিক এক্সপেন্ডিচার করব, আমাদের এডিপি হবে 3 লক্ষ কোটি টাকা, যেখানে আমাদের এই বছরের এডিপি 11 মাসে হয়েছে 1 লক্ষ কোটি টাকার মতো, 1,793 কোটি টাকা এরকম। তো 1 লক্ষ কোটি টাকা যদি 11 মাসে হয়, তো তাহলে আমরা কিভাবে এই আগামী অর্থ বছরে 12 মাসে 3 লক্ষ কোটি টাকার এডিপি বাস্তবায়ন করব, বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা, তাই না? তো এগুলো করতে গেলে যে ধরনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার, সংস্কার কর্মসূচিগুলোকে যৌক্তিক পরিণতিতে নিয়ে যাওয়া দরকার, সেটাই তো কিন্তু উনি বলেছেন, ওই যে পুনর্গঠন ইত্যাদি আমাদের একটা 2 থেকে 5 বছর লাগবে। কিন্তু বাজেটের টার্গেটের মধ্যে তো সেটার প্রতিফলন নাই। বাজেটের টার্গেট একেবারে খুবই একটা মানে এমনভাবে টার্গেট করা হয়েছে যে আমরা ওইসব পুনর্গঠন এবং ওইসব প্রাতিষ্ঠানিক সক্ষমতা এগুলো আমরা এই 1 বছরই করতে পারবো। যদি আমি ধরি যে স্বাস্থ্য খাতে আমাদের 0.7% জিডিপি আমাদের অ্যালোকেশন ছিল, আমরা 0.3% করেছি মোটামুটিভাবে যদি হিসাব করি। তো এখন এই 0.3 জায়গায় আমরা এখন এটাকে 1%-এ নিব। শিক্ষা খাতে আমরা জেনারেলি এটা 2%-এর 1%-এর থেকেও কম, আমাদের 0.7%-এর মতো, ওইটাও আমাদের করতে কষ্ট হয়। এবার আমাদের এটা 2%। তো এই যে বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের সক্ষমতা যা আছে সেটার 3-4 গুণ বেশি তারা খরচ করবেন, এই যে একটা প্রাক্কলন করা হয়েছে, সেটার সাথে তো ওই যে 3টা ফেজের কিন্তু আমি একটা সামঞ্জস্য, যে একটা বিধান করার যে বিষয়টা, সেটা আমি দেখি না, এবং এটা করতে সময় লাগবে, এটা ঠিক। তাহলে টার্গেটগুলোকে এবং যেভাবে আমরা বাড়াচ্ছি সেগুলোকে ওইভাবে করলে টাকাটার গুড ভ্যালু ফর মানি এটা আমরা ইনশিওর করতে পারবো। স্যার, এনে একটা প্রসঙ্গ আসছে, সেটা হচ্ছে বাজেট বাস্তবায়নটা। আসলে অর্থায়নটা যেরকম একটা চ্যালেঞ্জ, কিন্তু বাজেটের গুণগতভাবে বাস্তবায়নের দিকটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। আমরা কিন্তু একটা দেখেছি যে অনেক ইনফ্রাস্ট্রাকচারাল বিল্ডিং করা হয়েছিল, একটা সময়ে হাসপাতাল করা হয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, সেইটা মানে সেই হাসপাতালটা চালুই করা সম্ভব হয়নি। তো এই যে বাজেটের অর্থায়নের পাশাপাশি এই বাজেটের সুষম যে বাস্তবায়ন, সেই বাস্তবায়নটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, পরস্পর মুখোমুখি। কেউ বলে অর্থায়ন বেশি ইম্পর্টেন্ট, কেউ বলে যে না, বাস্তবায়ন করাটা বেশি জরুরি। এই দুটো অবস্থাকে আপনি না, এটার মধ্যে এটা হলো যে আমি অর্থায়ন করতে হবে, কিন্তু ওটা যাতে গুড ভ্যালু ফর মানি হয়। আমি যেটা ব্যয় করলাম, আমি তো ব্যয়টা কেবলমাত্র ব্যয়ের জন্য করছি না, আমি তো কোনো একটা অবজেক্টিভ অ্যাটেন্ড করব সেজন্য করছি। আমি যদি শিক্ষা খাতে যদি আমি ব্যয় করি 2%, খুব ভালো, এটা দরকার, আমাদের 5%-এ নিতে হবে, এটা সেটাও দরকার। পাবলিক এক্সপেন্ডিচার জিডিপির, এটা শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে 5% আমাদের নিতে হবে। কিন্তু এই টাকাটা তো আমাদের ভালোভাবে ব্যবহার করা, কোঅর্ডিনেটেডভাবে ব্যবহার করা, এটা শুধু ব্রিক অ্যান্ড মর্টারে যদি আমরা করি তাহলে তো এটা তো হবে না। এখানে তো জনশক্তি এখানে আমার করতে হবে, দক্ষ প্রশাসক এখানে করতে হবে। এখানে টাকাটা ব্যবহার করার সাথে যেসব মন্ত্রণালয়, অধিদপ্তর, বিভাগ তারা জড়িত, তাদের একটা সক্ষমতার একটা বিষয় আছে। সেখানে জনবল, লোকবল
ঠিকভাবে দিতে হবে, তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতে হবে। এই বিষয়গুলো এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এই 9,38,000 কোটি টাকার ব্যয় করা, যাতে করে সেটার মাধ্যমে আমরা শিক্ষা যদি বলি, আমরা তাহলে চাইবো হলো কি মানসম্মত শিক্ষা। আমরা যদি স্বাস্থ্য যদি বলি, আমরা চাইবো হলো ভালো স্বাস্থ্য সেবা, তাই তো? তো এইটা নিশ্চিত করতে গেলে তো ওই যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সেই বিষয়গুলো চলে আসবে এবং সেটাই একটা গুরুত্বপূর্ণ। তারপরে আমাদের সামাজিক সুরক্ষা এবার বেশ ভালো একটা অ্যালোকেশন দেওয়া হয়েছে। আমাদের কৃষি কার্ড দেওয়া হয়েছে, যেখানে বছরে 2,500 টাকা দেওয়া হবে, বা ফার্মার্স কার্ড দেওয়া হয়েছে, যেখানে নাকি প্রতি ফ্যামিলি কার্ড প্রতি মাসে 2,500 টাকা দেওয়া হবে। সেখানে বিভিন্ন ধরনের বিতরণ সস্তায় যাতে তারা পেতে পারেন। খুব ভালো ভালো বেশ জনকল্যাণমুখী বেশ কিছু প্রোগ্রাম সেখানে নেওয়া হয়েছে। কিন্তু এগুলোর জন্য প্রস্তুতি, আমার যে সোশ্যাল রেজিস্ট্রি করা, ডিজিটাল রেজিস্ট্রি, এগুলো করতে হবে যাতে করে যার পাওয়ার কথা তিনি পান। এক্সক্লুশন যেসব প্রবলেম বা ইনক্লুশন যেসব প্রবলেম হয় সেগুলো যাতে না হয়। সো এই বিষয়গুলো তো প্রস্তুতির একটা ব্যাপার আছে। সো আমার মনে হয় যে বাস্তবায়নটাই হবে হলো এটার মূল টেস্ট এবারের, এবং সেই বাস্তবায়ন করার জন্য যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, তাদের এই যে আমাদের বিভিন্ন যারা নাকি সরকারি কর্মচারী আছেন, তাদেরকেও একটা প্রণোদনা দেওয়া, তারাও যাতে সেবামূলক এইসব কাজের মধ্যে আগ্রহী হন, তাদের কাছ থেকে একটা জবাবদিহিতারও একটা ব্যবস্থা করা, এই সবটা মিলেই কিন্তু এটাকে বাস্তবায়ন করতে হবে। কেবলমাত্র টাকার অঙ্কে ধরলে এটা তো হবে না। এবং আমরা অনেক সময় দেখেছি যে হয়তো বিল্ডিং বানানো হয়েছে, ইকুইপমেন্টস কেনা হয়েছে, দক্ষ সেখানে মানুষজন নাই। এটা তো আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন এটার এক্সাম্পল দেখছি। তো সেটা যদি রিপিটেড হয়, তো তাহলে তো এত টাকা খরচ করে এটা তো আমাদের তো যেটা আমরা চাচ্ছি সেটা হবে না। সুতরাং সেখানে সমান্তরালভাবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, যেটা হয়তো ঠিক বাজেটের ভেতরে নেই, বাজেটে তো আমরা আয় কত করব, কোন খাতে কত ব্যয় করব, হ্যাঁ, অগ্রাধিকার কি, এগুলো আমরা ঠিক করি। কিন্তু বাস্তবায়নটা তো হবে হলো একটা প্রাতিষ্ঠানিক সক্ষমতার ভেতরে, একটা সুশাসনের সাথে করতে হবে, সাশ্রয়ীভাবে বাস্তবায়নটা করতে হবে, প্রজেক্টগুলোকে সময় মতো শেষ করতে হবে। এবার দেখলাম যে এডিপির এই চলমান যে এডিপি, যেটা বাজেটে ডিটেলসভাবে দেওয়া হয়েছে, সেখানে আমরা দেখলাম যে যেগুলো নাকি সমাপ্ত হওয়ার কথা ছিল এই চলমান বছরে হয় নাই, ক্যারি ওভার হচ্ছে। ক্যারি ওভার হওয়ার অর্থই হলো 10 টাকারটা 15 টাকা তখন খরচ হবে। তো টাকার অঙ্কে হিসাব মেলানো যাবে, কিন্তু ফিজিক্যাল যে অগ্রসরতা বা মানগত এবং উৎকর্ষতাগত যেসব অ্যাচিভমেন্ট, সেটা করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং হবে। আপনি ঠিকই বলেছেন স্যার। সেদিন মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন 2012 সনের কিছু প্রকল্প তারা এখন সেগুলি সমাপ্তের পথে যাচ্ছে। প্রায় 12-13-14 বছর পর্যন্ত সেই প্রজেক্টগুলি চলছিল। এগুলো চলতে থাকে বছরের পর বছর। এবং আপনি দেখবেন আমরা অনেক সময় বলি যে জমি অধিগ্রহণ এইসবগুলোতে সময় যায়, কিন্তু আমাদের এই যে 2026-27 যে 1100টার মতো প্রজেক্ট বাস্তবায়িত হবে, তার মধ্যে 100রও কম হলো নতুন প্রজেক্ট, কিন্তু বাকিটা হয় সমাপ্য নয় চলমান। সুতরাং ওগুলার মধ্যে তো আর জমি অধিগ্রহণ এগুলোর জন্য বিলম্ব হচ্ছে সেটা কিন্তু না। তো সুতরাং এইখানে বারবার আমাদের প্রজেক্ট ডাইরেক্টর যারা, তাদেরকে বদলানো, তারপরে নজরদারিটা ঠিকমতো রাখা। আজকাল তো ডিজিটাল ড্যাশবোর্ড দিয়ে একেবারে দেখার কথা যে কোনটা কোন জায়গায় আছে। আর বিষয়টা তো কেবলমাত্র টাকার কত খরচ হয়েছে তা না, আমার ফিজিক্যালি এটা কতটুকু আমার অগ্রসর হয়েছে সেটাও একটা দেখার ব্যাপার, মানসম্মতভাবে হচ্ছে কিনা। এখানে কিন্তু কমিউনিটিকেও যদি সম্পৃক্ত করা যায়, লোকাল গভর্নমেন্টগুলোকে যদি স্ট্রেংথেন করা যায়, তাহলে তারা কিন্তু তাদের এলাকাতে রাস্তাটা ঠিকমতো হচ্ছে কিনা তার কিন্তু একটা স্টেক থাকে। ওটা ঢাকা থেকে বসে এটাকে টাকাটা কত ব্যয় হয়েছে ওইটা হয়তো জানা যায়, কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রেস কত হয়েছে সেটা জানা তো সম্ভব না। আর আইএমএডির পক্ষে এই শত শত প্রজেক্টের প্রত্যেকটার নিরীক্ষণ পরিবীক্ষণ করাও তো সম্ভব না। সো আমার মনে হয় যে এখানে একটু নতুনভাবে চিন্তাভাবনা করার একটা বিষয় আছে, যে আমরা কিভাবে লোকাল কমিউনিটিকে এগুলোর সাথে বাস্তবায়নের সাথে সম্পৃক্ত করতে পারি, নজরদারি,
এবং আমাদের লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোকে কিভাবে আমরা এটার সাথে সম্পৃক্ত করতে পারি, খবরদারি করা। সো এই বিষয়গুলো যদি আমরা একটু অন্যভাবে যদি চিন্তা করি, তাহলে গুড ভ্যালু ফর মানি যেটা দরকার সেটা আমরা করতে পারবো। জি স্যার, একটা শেষ প্রশ্ন করে বিরতিতে যাবো। সেটা হচ্ছে, বিগত আমলে আমরা যেগুলি বড় বড় মেগা প্রজেক্টগুলো দেখেছি যে একেবারে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল, তো অনেক বিশ্লেষকরা কিন্তু বলছেন ছোট ছোট যে প্রজেক্টগুলো সেগুলো কিন্তু রক্তক্ষরণ অনেক বেশি ছিল, কিন্তু বড় বড় মেগা প্রজেক্টের এত চুরি বা এত অপচয় হয়েছে সে কারণে এগুলি হয়তো নজরে আসেনি। আপনি সেই জায়গাটাকে একটু বিশ্লেষণ করার সুযোগ আছে কিনা, যে বিগত আমলে কোথায় কোথায় ত্রুটি ছিল বা কিভাবে তারা এই ধরনের অপচয় বা দুর্নীতির আশ্রয় নিয়েছিল, যেটা এখন আমাদের। আমার তো মনে হয় যে আমরা যেগুলো বিশ্লেষণ করে যেটা দেখি, যে বড় প্রকল্পে যেহেতু টাকা অনেক বেশি সেটা চোখে পড়ে, এবং সেখানে প্রকিউরমেন্ট কিভাবে হয়েছে, সেখানে টাকাটা ঠিকভাবে খরচ হয়েছে কিনা, ফিজিবিলিটি স্টাডি ঠিকভাবে হয়েছে কিনা, IRR, FER, এই যে ইকোনমিক রেট অফ রিটার্ন, এগুলো ঠিকমতো করা হয়েছে কিনা, এগুলো আমরা দেখি। কিন্তু ছোট ছোট যেগুলো প্রকল্প সেখানেও কিন্তু একই, মানে এটা তো প্রকল্পের বাস্তবায়নের যে গুণগত যে চরিত্র, এই চরিত্রের মধ্যে তেমন বড় কোনো পার্থক্য ছিল না। বড় প্রকল্প যেগুলো, সেগুলোতে হয়তো এটা আরও বেশিভাবে প্রকটভাবে দেখা দিয়েছে যে এখানে যখন ব্যত্যয় হয়েছে, প্রকিউরমেন্টে যখন নাকি ঠিকভাবে হয় নাই। আমরা প্রকিউরমেন্ট চালু করলাম যে এখানে টেন্ডারবাজি ইত্যাদি হবে না, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন বিশ্লেষণে যে সেখানে এটার কিন্তু ওই প্রকিউরমেন্টের মধ্যেও বিভিন্ন ধরনের সমস্যা রয়ে গেছে। এমনভাবে টেন্ডার ইত্যাদি ডিজাইন করা হয়েছে যে একমাত্র কে পাবে ওইটা নামটা লেখা ছাড়া আর সবই একভাবে করা হয়েছে। সো এইসব বিষয়গুলো আছে। ছোট ছোট প্রকল্প সেম সমস্যা, সেখানে হয়তো মাত্রাটা, যেহেতু টাকার অঙ্ক তুলনামূলকভাবে কম, সেখানে মাত্রাটা হয়তো কম হয়েছে। কিন্তু সাধারণভাবে আমরা যেটা দেখি সেটা হলো যে এইসব প্রকল্পে যত ভালোভাবে বাস্তবায়ন করা সম্ভব ছিল, প্রয়োজন ছিল, বা যে ধরনের যে ফিজিবিলিটি স্টাডি থেকে শুরু করে অন্যান্যগুলো যে মানের সাথে করার দরকার ছিল, এটা একটা। তারপর আর বড় প্রকল্পের ক্ষেত্রে আরেকটা যেটা দেখা গেছে সেটা হলো যে প্রকল্প যখন শুরু হয়ে গেছে, পাস হওয়ার পরে তখন আবার বিভিন্ন কম্পোনেন্ট এগুলোর মধ্যে ঢুকেছে, যেগুলো আর প্রথমে তো তবুও একটা নিরীক্ষণ পরিবীক্ষণ করা হয়, পরের দিকে কিন্তু এগুলোর আর ডিসিপ্লিনটা থাকে না। সো এইসবগুলো সমস্যা হয়েছে। সো সবটাই আমরা দেখি যে এটা যেরকমভাবে টাকাটা খরচ হয়েছে, এবং এটা মনে রাখতে হবে যে আমাদের উন্নয়ন প্রকল্প আমাদের বিগত সময়ে সবসময় এটা আমাদের ঋণের উপরে, কিন্তু এটা হয় অভ্যন্তরীণ ঋণ নয় বৈদেশিক ঋণ। সুতরাং এই টাকাটার ভালোভাবে খরচ করার যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা শুধু আমাদের জন্য না, এটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটার প্রয়োজন। কারণ ঋণটা তো পরিশোধটা করতে হবে তো তাদেরকেও। সো এইটা আন্তঃপ্রজন্ম একটা ঘাড়ের মধ্যে একটা চলে যায়। সো এই জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবারও যেটা বললাম যে আমাদের 3 লক্ষ কোটি টাকা এখানে ধরা হয়েছে, যদিও একটা বড় থোক আলাদা করে রাখা হয়েছে 70-80 হাজার কোটি টাকা, হয়তো পরবর্তীতে বিভিন্ন প্রজেক্টের এগেনস্টে এইসব টাকা খরচ করা হবে। কিন্তু এখানে খুবই সতর্ক থাকতে হবে আমাদের, যাতে করে আমরা এই টাকাটা, আমরা যেটা ঋণের টাকা আমাদের, এটা আমরা ভালোভাবে খরচ করতে পারি। একটা ছোট্ট করে যদি আমরা আসি, মানে অনেক আলোচনা সমালোচনার মধ্যে কর্ণফুলী যে টানেলটা করা হয়েছে সেটাতে বলা হচ্ছে যে বিশেষ করে অর্থনীতিবিদরা, বিশ্লেষকরা বলছেন এটি আসলে কস্ট প্রফিট বেনিফিট অ্যানালাইসিসে কতটুকু কার্যকর হচ্ছে। এখন যে টোল আদায় হচ্ছে সেখানে নাকি প্রশাসনিক যে খরচ সেটিই কিন্তু উঠানো সম্ভব হচ্ছে না। তো এই টানেলটা নিয়ে আপনার কোনো বিশ্লেষণ আছে কিনা? এইটা দেখেন, এই টানেলটার পেছনে যুক্তিটা ছিল যে টানেলের ওই পাশে, কর্ণফুলী নদীর ওই পাশে আনোয়ারাতে স্পেশাল ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন হবে চাইনিজদের, এবং সেইটার যে ট্রাফিকটা, এই ট্রাফিকটা চিটাগাং এবং এখন পরবর্তীতে মাতারবাড়িও আসবে, এটা এই টানেলের মধ্য দিয়ে যাবে। তাহলে এই টানেলটা ইকোনমিক্যালি ভাইবল হতো। কিন্তু দুঃখের বিষয় যেটা, সেটা হলো যে আনোয়ারাতে তো
এইটা জমি অধিগ্রহণ, তারপরে বিভিন্ন ধরনের অবকাঠামো বিনির্মাণ, এগুলা নিয়ে একটা গন্ডগোল হওয়ার ফলে যেটা হয়েছে যে চাইনিজ যে কোম্পানিকে দেওয়া হয়েছিল দায়িত্ব, তারা পরে চলে গেছে। ওখানে এখন কিছু নাই, তাহলে এখানে ট্রাফিক জেনারেটেড হবে কিভাবে? এখানে তো মোস্টলি ট্রাফিক জেনারেটেড হওয়ার কথা ছিল যে ইপিজেডে যাবে আসবে বিভিন্ন যে কার্গো ইত্যাদি। সো সেইটা হয় না। তবে এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন চীনে গেছেন, এটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং আরেকটা কোম্পানিকে দায়িত্ব দেয়া হয়েছে সময়াবদ্ধভাবে স্পেশাল ইকোনমিক জোনটা করার। সেটা যদি করা হয় তাহলে এই টানেলটা ইকোনমিক্যালি ভায়াবল হবে। কিন্তু তারপরও এগুলোতে কিভাবে টাকাটা খরচ হয়েছে সেইটা একটা প্রশ্ন থাকে। আপনি জেনে থাকবেন হয়তো যে সেখানে একটা 400-500 কোটি টাকা দিয়ে একটা রিসোর্টের মতো একটা সেখানে বিল্ডিং করা হয়েছে। তখনকার মাননীয় প্রধানমন্ত্রী কোনো এক সময় হয়তো বা সেখানে যেতে পারেন, এরকম একটা মানে একদিন রাত্রে যাপনের জন্য যাবেন, সেটার জন্য সেই সব। তো এগুলো তো দরকার ছিল না। এগুলো ঋণের টাকা এবং এগুলোরও সুদ আমাদেরকে গুনতে হচ্ছে। এবং এখন যখন মেনটেনেন্সের টাকাও উঠে না, তখন ওই মেনটেনেন্সের মধ্যে ওই বাড়ির মেনটেনেন্সের টাকাও ইনক্লুডেড। সো এইসব বিষয়গুলো থেকে তো আমাদেরকে শিক্ষা নিতে হবে, যাতে করে এই অপচয়গুলো আমরা না করি। আমাদের দেশে তো এত উদ্বৃত্ত পুঁজি নাই যে আমরা সাশ্রয়ীভাবে না করেও আমরা চলতে পারবো। নিশ্চয়ই প্রিয় দর্শক, আমরা একটা বিরতি নিব। তবে আবারও একটু জানিয়ে রাখি, উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে বর্তমান সরকার যাত্রা শুরু করেছে এবং 2025-26 অর্থ বছরের যে 2026-27 অর্থ বছরের যে বাজেটের যে ঘোষণা, সেটি আমরা দেখেছি এবং হয়তোবা পাশ হয়ে যাবে। তবে সীমাহীন চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতার মধ্যে দিয়ে এবারের বাজেটে জনবান্ধব হিসাবে করবার জন্য সরকারের আপ্রাণ চেষ্টা রয়েছে। আমরা আশাবাদী হতে চাই। আমরা মনে করি বাজেটের সুফল যদি পেতে হয়, তার বাস্তবায়ন দক্ষতার উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, দুর্নীতিকে প্রতিরোধ করতে হবে, মেগা প্রকল্পের নামে মেগা চুরি, মেগা ডাকাতি বন্ধ করতে হবে এবং যেসব প্রকল্পগুলো অতিরিক্ত রক্তক্ষরণ করছে বিগত শাসন আমলে, সেগুলোকে নিয়ে সরকারকে আরও বেশি করে বিশ্লেষণ করে কোন প্রকল্পগুলো এখন চলমান থাকবে, কোনগুলো বন্ধ থাকবে বা কোনগুলো একেবারেই স্থগিত করা হবে, সেটি নিয়ে বিচার বিবেচনা করবে। আমরা ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিতে চাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন আজকের এই বিপর্যস্ত অর্থনীতি ও পুনরুদ্ধারের বাজেটের আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ইসমাইল মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান। স্যার, একটা বিষয়ে আমি বলছিলাম যে গত দুদিন আগেই মাননীয় পরিকল্পনা মন্ত্রী বলেছিলেন যে মেগা প্রকল্প বানিয়ে মানুষকে চমকে দেওয়ার মতো কোনো কিছু এই সরকার করতে চায় না এবং মেগা লুটের কোনো রকম কোনো সংখ্যা এখনও পর্যন্ত তিনি বললেন যে আমরা চাই না, আমরা বড় বড় প্রকল্পের নামে অপচয় করতে চাই না। এবারের বাজারে একটা বিউটি, সেটা কিন্তু আমি বিশেষ করে আমি যদি অর্থনীতিবিদ নয়, আমি লক্ষ্য করেছি, সেটি হচ্ছে চাল, ডাল, 360টি নিত্য পণ্যের উপর যে উৎসকর সেটি কমানো হয়েছে। বাজেটে করমুক্ত আয়সীমা 4 লক্ষ টাকার প্রস্তাব করা হচ্ছে। যে একটা বেশ সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছিল মুদি দোকান সহ ছোটো ছোটো দোকানের উপর যে ভ্যাট বসানোর যে বিষয়টি, অনেকে কিন্তু এটাকে খুব নেগেটিভ অ্যাপ্রোচ নিয়েছে। সেখান থেকেও বোধহয় সরকার একটু ফিরে আসছে। 3 মাসের পরিবর্তে ভ্যাট রিটার্ন দেওয়ার কথা 1 মাসের পর 3 মাসে করা হচ্ছে। ক্যাপিটাল গেইনও কথা বলা হচ্ছে, প্রতিবন্ধী ভাতা বাড়ানো হচ্ছে। এই যে বিউটিটা নিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট ম্যান্ডেটরি ছিল, এই সব মিলিয়ে ও শিক্ষার্থীদের এবং প্রবীণদেরও বোধহয় একটা মেট্রো রেলে ভাড়ার হার 25% এবং প্রবীণদেরকে বোধহয় ট্রেনে যাতায়াত তাদেরকে ফ্রি করার একটা কথা হয়েছে। তো এই যে বাজেটের যে বিউটিটার কথা আমরা বলছি, সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখতে চান? এই আপনি যেগুলো এখন বললেন, এটা কিন্তু প্রাথমিকভাবে যখন 11 তারিখে বাজেট প্রস্তাব করা হয়েছিল তখন এগুলো ছিল না। এটা ভালো যে পার্লামেন্টে আলাপ আলোচনার মাধ্যমে এবং সাধারণ জনগণের পালসটাকে অনুভব করে তারা এগুলোকে কিছুটা পরিবর্তন করেছেন। কারণ এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল, যেমন যখন নাকি 3,75,000 টাকা মিনিমাম ট্যাক্সেবল ইনকাম ফ্রি করা হয়েছিল, আমরা কিন্তু বলেছিলাম যে আগে যেটা 3.5 লাখ টাকা ছিল, আমি যদি ইনফ্লেশন অ্যাকাউন্টিংও করি তাহলে
সেই 3.5 লক্ষ কোটি টাকার বর্তমান যে ক্রয় ক্ষমতা সেটা 3,80,000 কোটি টাকা এটা ছাড়িয়ে যায়। তো তাহলে সেখানে 3,75,000 যদি করা হয় তাহলে তো এটা ঠিক হলো না, একটা চাপ পড়ে গেল সাধারণ যারা অল্প আয়ের মানুষ তাদের উপরে। তো সেটা এখন 4 লাখ টাকা করা হয়েছে এবং পরবর্তী বছরগুলোতেও এটাকে আপওয়ার্ড একটা ওটাকে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে এগুলোর মধ্যে। সো এটা আমার মনে হয় যে ভালো। তারপরে আপনি যেটা বললেন যে ভ্যাট, আপনি ভ্যাট দেন, যেহেতু একটা আপনি ব্যবসা প্রতিষ্ঠান আপনি চালাতে হয়, তাহলে সেখানে তো প্রতি মাসে এটা দেওয়ার একটা প্রচলন, একটা নীতি ছিল। তো সেটা এখন 3 মাস অন্তর অন্তর এটা দেয়া যাবে। তো সেটা একটা সুবিধা হবে। ব্যাংকের যে অ্যাকাউন্ট খুলতে গেলে যে ম্যান্ডেটরি যেটা করা হয়েছিল যে টিন লাগবে, তো সাধারণ অনেক মানুষ আছেন যারা তো এই ট্যাক্স নেটের মধ্যে নাই, কিন্তু তাদের তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয় এবং বিভিন্ন কাজকর্ম করতে হয় ব্যাংকের মাধ্যমে। ইনফ্যাক্ট তাদের অনেক ভাতা ইত্যাদিও আসে। তো সেখানে যদি টিন দিয়ে যদি এটা যদি খোলার প্রশ্ন আসে তাহলে তো এখানে একটা সীমাবদ্ধতা তাদের থেকে যাবে। এটাও উইথড্র করা হয়েছে। তারপর ছোট ছোট যারা যে মুদি দোকান ইত্যাদি তারা বলেছেন সেটা ওই যে 2% একটা ট্যাক্সের কথা ছিল সেটা, বা ওই যে একটা সঞ্চয়পত্র ইত্যাদির উপরে যে 10% ওইটাকে আবার 5% ইত্যাদি। এগুলো আমার মনে হয় যে সাধারণ মানুষ এগুলোতে কিছুটা স্বস্তি পাবে। তবে এখানে এই যে আমরা যে কিছুক্ষণ আগে আলাপ করছিলাম যে 6,95,000 কোটি টাকার একটা রাজস্ব আহরণ করতে হবে, এগুলো প্রত্যেকটাতেই হয় কিছু আছে হলো যেগুলো নাকি আমাদেরকে স্বস্তি দিবে, কারণ আমার ইজ অফ ডুইং বিজনেস, যেমন ভ্যাটেরটা আর কি, ভ্যাট আপনি ঠিকই দিবেন কিন্তু প্রতি মাসে না দিয়ে ওটা 3 মাসে, এটা একটা সুবিধা হলো, আপনার একটা স্বস্তি হলো ব্যবসার ক্ষেত্রে। কিন্তু ওই যে 10%-এর জায়গায় 5% করা হলো, হ্যাঁ, ইত্যাদি যে করা হলো, সো এগুলো কিন্তু আবার একটা ফিসকাল একটা ইমপ্লিকেশন আছে, একটা রাজস্ব একটা অভিঘাত এটার আছে। তো আমরা এগুলো আমাদের দরকার সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য, বিশেষত প্রান্তিক উপান্তিক নিম্নবিত্ত মধ্যবিত্তদের জন্য। কিন্তু অন্য দিক থেকে তো আমাদেরকে রাজস্ব আহরণ তো করতে হবে, এবং সেইটা যদি আমি না করতে পারি, যেটা আমরা কিছুক্ষণ আগে আলাপ করলাম, যে আমাদের তখন ঋণের মাত্রা তো অনেক বেড়ে যাবে, এবং ঋণের যদি অভ্যন্তরীণ থেকে নেই তাহলে আমার তখন ব্যক্তি খাত বলবে যে আমার তো টাকা নেই, সরকারি তো সব ঋণ হিসাবে নিয়ে নিচ্ছে ব্যাংকের যে তারল্য আছে। আর যদি আমি বৈদেশিক খাত থেকে নেই, সেখানে আমার একটা এই ঋণ পরিষেবার একটা বোঝা, যেটা আমাদের 5-6 বছর আগেও আমাদের এই ডেট সার্ভিসিং যেটা আমাদের বৈদেশিক ঋণের জন্য এটা $2.5 বিলিয়ন ছিল, এই বছর এটা $4.5 বিলিয়ন হয়েছে, এবং আমাদের এই বাজেটই প্রাক্কলন আছে যে এটা $7.5 বিলিয়ন হয়ে যাবে 3-4 বছরের মধ্যে। বড় বড় প্রকল্প যেগুলো আছে ওটা গ্রেস পিরিয়ড শেষ হচ্ছে, রিপেমেন্ট পিরিয়ড শুরু হচ্ছে, যখন ইন্টারেস্টের সাথে সাথে প্রিন্সিপালও আমাকে দিতে হবে। সো এরকম একটা অবস্থায় তো আমার রাজস্ব আহরণের দিকটাও কিন্তু চিন্তা করতে হবে। এখন হ্যাঁ, এইবারের বাজেটে যেমন বলা হয়েছে যে এই বছর হাইয়েস্টটা 30%, কিন্তু পরবর্তীতে এই হাইয়েস্ট রেটটা কিন্তু 35%-এ নিয়ে যাওয়া হবে, ব্যক্তি খাতের যে হাইয়েস্ট যে স্ল্যাবটা এগুলো আছে। তো এটা তো একটা, কিন্তু কিভাবে আমরা আমাদের যে রাজস্ব আহরণের ভিত্তি কিভাবে আমরা বাড়াতে পারি, যেমন আমাদের হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে থেকে আমরা দেখি যে আমাদের 1 কোটির উপরে আমাদের টিনধারী থাকার কথা। তো সেখানে তো আমাদের এটা তো 45 লাখ এরকম, তার মধ্যে দেন হলো হয়তো 30 লাখ এরকম। সো এই জায়গাগুলোতে যে নিয়ে আসা, ভ্যাটের আওতায় বলি আর অন্যান্য আওতায় বলি। আর দ্বিতীয় যেটা, সেটা তো হলো যে যেটা আমি আপনার আগের অনুষ্ঠানে বাজেটের আগেও আমরা একটা আলোচনা করছিলাম, সেখানে আমি বলছিলাম যে আমরা সবসময় বলি যে রাজস্ব জিডিপি রেশিও, আমরা কখনো বলি না যে জনগণ যে রাজস্ব দেয় সেটার জিডিপি রেশিওটা কি, সেটা তো নিশ্চয়ই ওই 8%-এর থেকে অনেক বেশি। তাহলে এগুলো আমরা কিভাবে এগুলোকে আমরা একটা জিরো টলারেন্সের মধ্যে আমরা নিয়ে আসতে পারি। প্রযুক্তি একটা খুবই এখানে ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে
আমাদের এই অঞ্চলে এই যে আমাদের তো 8% আমাদের হলো জিডিপির সমপরিমাণ রাজস্ব, আমাদের সাউথ এশিয়াতে এটা 13-14%। এই যে তারা যেটা করলেন, এখানে প্রযুক্তি কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে। অটোমেশনটা, হ্যাঁ, এটা যদি আমরা একটা সিস্টেমের সাথে আরেকটা সিস্টেমের সমন্বয় করতে পারি, যেটাকে ইন্টার অপারেবিলিটি অফ দ্য সিস্টেম বলে, সেটা যদি করা যায়, আমরা যদি কিউআর কোড দিয়ে আমরা যদি ট্রানজাকশনগুলি করতে পারি, আপনি দেখবেন যে আমাদের আশেপাশের অনেক দেশে ছোট একটা দোকানে একটা কিছু করতে গেলেও কিউআর কোড দিয়ে আপনি ক্যাশলেস। তো যত আমরা ওইদিকে যেতে পারবো, ততই ওই যে বাইরে যেটা বলে যে ট্যাক্স জাস্ট হ্যাপেন্স, ওটা অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, ওটা আপনার আমার আর চিন্তা করতে হবে না বা কারোর কাছে যেতেও হবে না। এবং সেখানে হিউম্যান ইন্টারফেস এর মাধ্যমেই তো বিভিন্ন ধরনের সমস্যাগুলি হয়, সেটাও আর করতে হবে না। সো আমাদেরকে একটা কম্প্রিহেন্সিভ একটা ডিজিটালাইজেশনের সিস্টেমের দিকে আমাদের যেতে হবে। এইবারের বাজেটে এটার উল্লেখ আছে, কিন্তু যেটা আমি বলছিলাম যে এই যে নতুন আরও যে কয়েকটা ছাড় দেওয়া হলো, আমাদেরকে স্বস্তি দেওয়া হলো, আমরা একটু আশ্বস্ত হলাম, আমাদের ট্যাক্স ইত্যাদির হয়তো কিছুটা কমলো, কিন্তু এটার অন্য সাইডটা হলো যে আমাদের অন্যান্য যেসব জায়গা দিয়ে আমার ট্যাক্সটাকে বাড়ানো, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বলি, প্রযুক্তি বলি, প্রশিক্ষণ বলি, এনবিআরের যে সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কার বাস্তবায়ন করি, এইটার গুরুত্বটা কিন্তু এখন আরও অনেক বেড়ে গেল। যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান। এবং আমরা দেখেছি যে আমি গতকালকে কোন পত্রিকা দেখলাম 23% বিদেশি বিনিয়োগ হয়তো কমেছে, এবং এটা একেবারেই নিম্নমুখী। কর্মসংস্থান একেবারেই খুবই করুণ দশা, এবং সরকার বলছে যে কর্মসংস্থান বিনিয়োগের চেষ্টা তারা চালিয়ে যাবে, বাজারের মতো সেখানে উল্লেখযোগ্যভাবে বলা আছে। কিন্তু আমাদের যদি গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে তো আমরা আসলে এই যে বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরি করতে পারবো না। আমি দুই একটা উদাহরণ দিয়ে আপনাকে স্যার আলোচনার জন্য যাচ্ছি। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে 550টির মতো ছোট বড় মাঝারি বড় শিল্প কারখানা গ্যাস প্রাপ্তির সব প্রক্রিয়া শেষ করার পর তারা গ্যাস পায়নি। 23,000 কোটি টাকার মতো অলস পড়ে আছে, অথচ প্রতি মাসগুলোয় তাদেরকে সুদ তাদেরকে গুনতে হচ্ছে। আমরা এই মেঘনা গ্রুপের কথা দেখেছি, তারা 7,320 কোটি টাকা ব্যয় করে 2টি শিল্প কারখানা স্থাপন করেছিল, 45 কোটি টাকা করে তাদেরকে বছরে 550 কোটি টাকা সুদ দিতে হচ্ছে। সিটি গ্রুপ, যেটি নিয়ে এখন খুব আলোচনা হচ্ছে, খুবই আলোচনা হচ্ছে, তাদেরও কিন্তু দুর্ভাগ্য, তারা 2022 সালে 5টি কারখানা স্থাপন করার পরও গ্যাস সংযোগ তারা পায়নি। নিজেরা 150 কোটি টাকা খরচ করে লাইন বসিয়ে দিয়েছে, কিন্তু গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়নি। 1800 কোটি টাকার উপরে সুদ তাদেরকে প্রদান করতে হচ্ছে বছরে। তো এই সব মিলিয়ে যে আমরা যদি আসলে বাস্তবমুখীর দিকে যাই, আমরা কর্মসংস্থান, বিদেশি বিনিয়োগের কথা বলি, জ্বালানি নিরাপত্তাটাকে নিয়ে আপনি কি? অবশ্যই আমার মনে হয় যে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, এই দুটো হলো আমাদের দেশের যেটাকে বলা হয় নন নেগোশিয়েবল। এটা নিয়ে আমাদের কোনোভাবেই আমাদের কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। খাদ্য নিরাপত্তাটা তো আমরা বুঝি ডিরেক্টলি, কিন্তু জ্বালানি নিরাপত্তার যে বিষয়টা, এটা এই দুইটা গ্রুপের কথা যেটা আপনি বললেন, এবং গত কয়েকদিন এটা নিয়ে বেশ পত্রপত্রিকায় আসছে যে তারা বিনিয়োগ করেছেন, এবং বিনিয়োগ যারা করেন তারা তো ব্যাংক থেকে ঋণ নিয়ে করেন, এবং ব্যাংকের ঋণের সুদ কিন্তু তারা দিচ্ছেন, কিন্তু ফ্যাক্টরি তারা চালু করতে পারছেন না, বিকজ গ্যাসের কানেকশন নাই। তাহলে এখানেই কিন্তু কোঅর্ডিনেশন এবং সিকোয়েন্সিং, ফেজিং, পেসিং, যে কোনটার পরে কোনটা করব, কোন ফেজের পরে কোন ফেজ করব, কি স্পিডে করব, সমান্তরালভাবে আমার বিভিন্ন জিনিসগুলো যাতে কোঅর্ডিনেটেডভাবে করা যায়, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ওখানে যখন নাকি এই ফ্যাক্টরিগুলো যখন করা হয়েছে, তাহলে তো আগের থেকেই তো সরকারের পক্ষ থেকে, কারণ গ্যাস সাপ্লাই তো ওই এন্টারপ্রেনারের না, এটা তো সরকারের, তাই না? তো তাহলে তো সেখানে সরকার এবং বেসরকারি, আমরা যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলি, এটা তো মুখে মুখে এমনি বলার জন্য না, এটা তো একটা ভালো এক্সাম্পল যে এখানে প্রাইভেট সেক্টর তার বিনিয়োগটা করেছেন, তাকে বলা হয়েছে যে বিভিন্ন অবকাঠামোগত সুবিধা তাকে দেওয়া হবে। কে দিবে সেটা দিবে হলো পাবলিক সেক্টর, রাষ্ট্র দিবে। রাষ্ট্র তার নিজের কাজ করেন নাই, প্রাইভেট সেক্টর তার কাজটা করেছেন, এবং এখন তিনি ব্যাংকের ঋণ জালের মধ্যে আবদ্ধ হয়ে পড়ছেন। তো এখন এইটা তো ব্যাংকের জন্য সমস্যা, তাই না? ওই যে বলে না যে 10 টাকা যদি আমি আপনাকে দেই, তো তাহলে ওইটা আপনার সমস্যা, কিন্তু আমি যদি আপনাকে যদি $100 মিলিয়ন দেই, তাহলে এটা আমারও সমস্যা। এখন ব্যাংকগুলোও তো আটকে গেছে,
তাই না? সো এখানে একটা দুষ্ট চক্র সৃষ্টি হয়ে গেছে। সো এইগুলোর থেকেই বের হওয়া, এবং সেই জন্যই ওই যে পুনরুদ্ধারের কথা যেটা বলা হয়েছে, যে রিকনস্ট্রাকশন, ওই যে একটু 3 থেকে 5 বছর লাগবে, সেইটাই যৌক্তিক। তার কারণ হলো যে এখন এই যে আমরা অফশোর এবং নিয়ারশোর বিডিংগুলো করছি, এখন আমরা বাপেক্সকে বলছি যে তুমি 39টা ওয়ার্ক ওভার করো আর 61টা নতুন ড্রিলিং করো, 100টার মতন, হ্যাঁ, তাকে বলা হচ্ছে অনশোরে। তারপরে আমরা বিডিং ইত্যাদি করছি, যেটা বললাম যে আমাদের 15টা হলো নিয়ারশোর আর 11টা হলো অফশোর, এগুলো বিডিং ইত্যাদি হচ্ছে। এটা তো সময় লাগবে। সো এই যে আমাদের যেটা আপনি শুরু করেছিলেন যে পুঞ্জীভূত অনেকগুলি চ্যালেঞ্জ, এই পুঞ্জীভূত চ্যালেঞ্জগুলিকে তো আর একদিনে তো আমরা সমাধান করতে পারবো না। সো এই যে কর্মসংস্থান, বিনিয়োগে চাঞ্চল্য নিয়ে আসা, এটা যদি ঠিকভাবেও আমরা কাজ করি, যেটা দরকার ছিল ইয়েস্টারডে থেকে, কিন্তু করতেছি আমরা আগামীকাল থেকে, তো সেখানে এটা তো আমাদের তো সময় লাগবে। তো কর্মসংস্থানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনি চিন্তা করবেন যে জুলাই আন্দোলনের পেছনেও তো একটা বড় কাজ করেছে হলো কর্মসৃজন, কর্ম সুযোগ। এইবারের বাজেটে বলা হয়েছে বেশ কিছু উদ্যমের কথা বলা হয়েছে এখানে, যারা নাকি বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করেন, সেখানে কর্মসংস্থান, তাদের জন্য ফান্ড করা হয়েছে একটা স্পেশাল, এগুলোর কথা বলা হয়েছে। কিন্তু সাধারণভাবে আমাদের ব্যক্তিখাত যদি বড়ভাবে বিনিয়োগে না আসতে পারে, তাহলে আমরা যে এরকমভাবে আমাদের এখন ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, স্কুল কলেজ থেকে বের হচ্ছে, এবং শ্রমবাজারে 22-23 লাখ মানুষ প্রতি বছর ঢুকছে, আমাদের যদি বৈদেশিক শ্রমবাজারটা না থাকতো, তাহলে বাংলাদেশে কি অবস্থা হতো আপনি দেখেন। গত 5 বছরে 50 লাখের বেশি মানুষ বাইরে গেছেন, গড়ে 10 লাখ করে। তো এটা যদি আমাদের স্থানীয় শ্রমবাজার দিয়ে আমাদেরকে এটা মিট করতে হতো, তাহলে চিন্তা করা যায় এটা কি হতো। যদিও তারা খুব বেশি যে ওখানে দক্ষ হিসাবে যেতে পারছেন তাও না। সো সবটা মিলেই আমাদেরকে কাজ করতে হবে, এবং আমার মনে হয় যে 3 থেকে 5 বছর অবশ্যই এটা আমাদের একটা সুযোগ, এটাকে আমাদের কাজে লাগাতে হবে, যাতে করে ওই বিনিয়োগ এবং এই যে গ্যাসের কথা আমরা যেটা আলোচনা করলাম, এখন আমাদের বলা হচ্ছে যে 20% আসবে হলো নবায়নযোগ্য, হ্যাঁ, জ্বালানি থেকে। তো এইগুলোর জন্য বেশ কিছু শুল্ক ইত্যাদি, ছাড় ইত্যাদি দেওয়া হয়েছে, কিন্তু এটার জন্য তো বিশাল একটা জাতীয় উদ্যোগ লাগবে। 20% যেখানে আমার এখানে 5% এখন। তো এগুলো তো খালি সংখ্যা হিসাবে দেখলে একভাবে দেখা যায়, কিন্তু এটার মানে বাস্তবায়নের যে একটা বিশাল একটা চ্যালেঞ্জ, এইটা যতক্ষণ পর্যন্ত আমরা অনুধাবন না করব, ততক্ষণ পর্যন্ত সংখ্যা আমাদেরকে রক্ষা করবে না। জি, আমরা আসলে এরপরে একটা চেষ্টা করব জ্বালানি খাতের যে অনিয়ম, যে কারণের জন্য গ্যাস এবং বিদ্যুতের কথা আমরা যেটা বলছি, এবং সেখানে যে একটা মাফিয়া চক্র ছিল, সেটা নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। তবে আমি স্যার আপনার সাথে আবার দুঃখ প্রকাশ করি যে আমাদের যে ব্যক্তি উদ্যোক্তারা যারা বিনিয়োগ করে, যে সিটি গ্রুপ বলি, মেঘনা গ্রুপ বলি, আমি আরও কয়েকটা কোম্পানির নাম দেখেছি, হামিম গ্রুপ, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ারের মতো এরা প্রতিষ্ঠানটা তারা বিনিয়োগ করে কিন্তু তারা বসে আছে, এই যে যেটি রাষ্ট্রের দায়িত্ব পালন করবার কথা তারা পালন করতে না পারার কারণের জন্য আজকে তারা ঋণের জালে কিন্তু আবদ্ধ হয়ে যাচ্ছে, এবং সিটি গ্রুপ তো এখন ভীষণ বড় একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে গিয়েছে। আমরা আশা করব যে সরকারের কর্মপরিকল্পনার মধ্যে স্যার যেটি বললেন, আমরা যে জ্বালানি নির্ভরতাকে 20% আমরা জীবাশ্ম জ্বালানির দিকে যেতে চাই, সেদিকে কিন্তু আমাদেরকে শুধু মুখে নয়, আমাদেরকে কাজেও কিন্তু সেখানে আমাদের অগ্রগতি দেখাতে হবে। আমরা ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে তার শেষ বিরতি নিচ্ছি। বিরতির পরও আমাদের সাথে বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান থাকবেন। আমরা শেষ বিরতির উপর অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি। দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের বাজেট নিয়ে আমাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিবিডির সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান। আমরা জ্বালানি খাতের দুর্বলতার কথা বলছিলাম, এবং সেখানে রাজনৈতিক বিবেচনায় কীভাবে যে কুইক রেন্টাল নামে বাংলাদেশে জ্বালানি খাতকে আমদানি নির্ভরতার দিকে নিয়ে গিয়েছিল এবং কীভাবে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আমরা একটা নতুন প্রসঙ্গে আসতে চাই, সেটি হচ্ছে যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য একটা গুরুত্বপূর্ণ, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে সফর
সফরের মধ্যে একটা মালয়েশিয়া সফর করেছে এবং সেখানে আমরা কর্মসংস্থানের লক্ষ্যে মালয়েশিয়ার শ্রমবাজারের কথা বলছেন। আপনি বলছিলেন যে যদি আমাদের বৈদেশিক কর্মসংস্থান না থাকতো তাহলে এই 50 লক্ষ মানুষকে আমরা কীভাবে কর্মসংস্থানের সুযোগ করতাম। আমি একটা স্টাডিতে দেখেছি যে বৈদেশিক কর্মসংস্থান না থাকলে বাংলাদেশের দারিদ্রতার হার আরও 10% বেড়ে যেত বলে একটা অনুমান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে কিন্তু অনেক কিছু, যেমন আমরা যদি বলি আমাদের এই যে জ্বালানি খাতের কথা বলি, দ্বিবার্ষ জ্বালানির কথা যেটা বলা হচ্ছে, সেখানেও কিন্তু বড় একটা বিনিয়োগ আসার আমরা কথা শুনতে পাচ্ছি এবং নানা ক্ষেত্রে নানা সমঝোতা কিন্তু আমাদের স্বাক্ষর হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। আপনি এই সফর এবং আমাদের চীন তো এখন পৃথিবীর একটা বিশাল বড় অর্থনৈতিক টাইকুন হিসেবে পরিণত হচ্ছে। আমরা ইউরোপ আমেরিকায় গেলেও চীনের পণ্য সেখানে দেখতে পাই। তো চীনের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সফর, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান, সেটাকে আপনি কীভাবে দেখছেন? আমার মনে হয় যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সফর ছিল এবং এটার যে অর্থনৈতিক অভিঘাত এটা বাংলাদেশের জন্য আমার মনে হয় যে আগামী দিনে এটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। আমরা তো চীন থেকে আমাদের অনেক কিছুই আমরা আমদানি করি, $18 বিলিয়ন মতো, এবং সেটা আমাদের আমদানি প্রতিস্থাপক শিল্প বলি, আমার ভোক্তা যে ফিনিশড গুড বান সেটা বলি, বা আমার রপ্তানিমুখী শিল্প যেগুলো আছে তাদের কাঁচামাল এবং অন্তর্বর্তী যেসব ইন্টারমিডিয়েট গুডস চীন থেকে এগুলো আসে এবং এটা আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক। কিন্তু সমস্যা হলো যে চীন তো প্রায় $3,000 বিলিয়ন মতো আমদানি করে। আমি তো সেখানে $1 বিলিয়ন আমদানি আমি রপ্তানি করতে পারি না। তো এই মার্কেটটাকে কিভাবে ধরা যায়? তাহলে এখানে আমার সরবরাহ সক্ষমতা বৃদ্ধি করা। সেখানেই কিন্তু চীন কিন্তু আমাদেরকে শূন্য শুল্ক সুবিধা দিয়ে থাকে এবং তারা বলছে যে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলেও তারা আরও 2 বছর তারা শূন্য শুল্ক সুবিধা এটা অব্যাহত রাখবে। তাহলে আমাদের কিন্তু একটা উইন্ডো আছে যে চীন থেকে আমি বিনিয়োগ আকর্ষণ করলাম, চীনের বাজারমুখী এবং এই যে বাজার সুবিধাটা যেটা এটার সে বেনিফিটটা নিতে পারলো। চীন থেকে যদি একটা বিনিয়োগ আসে, সে যদি এখানে একটা উৎপাদন করে চীনে রপ্তানি করে, তাহলে কিন্তু সেখানে সেই শুল্কটা দিতে হবে না। সো এই বিষয়গুলো আমার মনে হয় যে এটা বাংলাদেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং চীনের উদ্বৃত্ত পুঁজি আছে, তার যে প্রযুক্তি আছে এবং বিশেষ করে আমরা যে এখন আলাপ করছিলাম যে নবায়নযোগ্য যে জ্বালানি, সোলার প্যানেল, এগুলো তো সবই চীন থেকেই সারা পৃথিবীতে যাচ্ছে। সো আমরা যদি এখানে ওই ধরনের বিনিয়োগ আনতে পারি, তাহলে আমরা অনেক কম মূল্যে আমরা এই সোলার প্যানেল এগুলো কিন্তু প্রডিউস করতে পারবো এবং এটা একটা বড় আমাদের একটা সুযোগ আছে বলে আমার মনে হয়। এবং যদিও যে করিডোরের কথা বলা হচ্ছে, এটা আমার মনে হয় যে এটা সময় সাপেক্ষ এবং বর্তমানে ওই পরিস্থিতি আছে বলেও মনে হচ্ছে না। রাখাইনে তো একটা যুদ্ধাবস্থা বিরাজ করছে, কিন্তু আমি যদি মধ্যমেয়াদে যদি ধরি, তো তাহলে কিন্তু বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এটা কিন্তু আমাদের এক্সপোর্ট অফ সার্ভিসেস হিসাবে এটা একটা বড় কাজে লাগতে পারে। খেয়াল করবেন যে কিছুদিন আগেও BCIM ইকোনমিক করিডোর ছিল, যেখানে ইন্ডিয়াও ছিল, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, এবং কলকাতা থেকে কুনমিং কার রেলিও হয়েছে যে রাস্তার অবস্থা কীরকম সেটা দেখার জন্য। সো সেখানে ইন্ডিয়ারও কিন্তু আগ্রহ ছিল এবং এই করিডোরটা যদি আমি করি, তাহলে এটা BCIMকে কিন্তু পরবর্তীতে BCIM এটা যোগ হতে পারে। পরবর্তীতে এটা প্যান এশিয়ান যে রেল রোড মাল্টি মোডাল কানেক্টিভিটি, বিমস্টেকে আমরা এখন ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান করা হচ্ছে। সো ওইটার একটা আন্ডারেও এটাকে চিন্তা করা যেতে পারে, একবারে আইসোলেটেডভাবে চিন্তা না করে, বাট এটার জন্য কিছুটা সময় লাগবে। কিন্তু এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি, তাহলে চীনের বিনিয়োগ আকর্ষণ করা, আমাদের এই যে আনোয়ারাতে যে চীনের যেটা নাকি ইন্ডাস্ট্রিয়াল জোন হওয়ার কথা, তারপরে চীনকে মাননীয় প্রধানমন্ত্রী যখন সেখানে ছিলেন ফ্রি ট্রেড জোনের কথা আমরা চিন্তা ভাবনা করছি, এগুলোতে আসতে পারে। আমাদের মাতার বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল জোন হচ্ছে, সেখানে চীনের বিনিয়োগ আসতে পারে। আমাদের বিনিয়োগ খুবই দরকার, এটা প্রযুক্তির জন্য দরকার এবং আমাদের যে রপ্তানির যে বেসটাকে সম্প্রসারণ করা। দেখেন এখন কিন্তু এইবারের বাজেটে এই যে আমরা তো রেডিমেড গার্মেন্টস ছাড়া তো বন্ডেড ওয়্যারহাউস তো খুবই সীমিত ছিল, লেদার এবং আরও 2-1টা, এবার কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে বন্ডেড ওয়্যারহাউস ফেসিলিটিসটা সবাই নিতে পারবে।
অথবা ব্যাংকের গ্যারেন্টি থাকলে সে ইনপুট আনতে পারবে জিরো ট্যারিফে। সো এই বিষয়গুলো কিন্তু বৈদেশিক বিনিয়োগ যারা আসবে তাদের জন্য এটা একটা ইতিবাচক হবে। সুতরাং এই যে 2 দিনে লাইসেন্স দেওয়া, হ্যাঁ, সিঙ্গেল উইন্ডো দিয়ে, হ্যাঁ, 7 দিনে লাইসেন্স দিয়ে দিবে, 2 দিনে রেজিস্ট্রেশন দিয়ে দিবে, ভিসা 10 দিনের মধ্যে দিতে হবে, এই যে সময়াবদ্ধভাবে এগুলা যে করা হচ্ছে, এইটার সাথে যদি আমরা এখন বিনিয়োগটাকে যদি ম্যাচ করাতে পারি, বৈদেশিক বিনিয়োগ এবং চীন থেকে বিশেষ করে, তাহলে বাংলাদেশের সাপ্লাই সাইড ক্যাপাসিটিও বাড়বে, রপ্তানিও আমরা বাড়াতে পারবো, আর আমার অভ্যন্তরীণ বাজারও তো একটা বিশাল বাজার, তো সেখানেও আমি আমার আমদানি প্রতিস্থাপক বিভিন্ন শিল্প গড়ে তুলতে পারবো। সো এইগুলোর যদি আমরা এখন এই ইনফ্রাস্ট্রাকচার, ফিজিক্যাল, আবার অন্যদিকে সফট ইনফ্রাস্ট্রাকচার যেটা আমরা বলি, রেগুলেশনস, ডিসপিউট সেটেলমেন্ট, হ্যাঁ, এই সিঙ্গেল উইন্ডো লজিস্টিক্স করলে এটা আমার মনে হয় যে একটা সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। প্রিয় দর্শক, আমরা চীনের মাননীয় প্রধানমন্ত্রী সফর নিয়ে কথা বলছেন, বাট অত্যন্ত কূটনৈতিকভাবে একটা সফল সফর হিসাবেই কিন্তু আমরা সেটাকে পর্যবেক্ষণ করছি, এবং বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে চীন বাংলাদেশে যে আগ্রহ প্রকাশ করছে, বিশেষ করে আমাদের আনোয়ারা সহ অন্যান্য ইপিজেডগুলোতে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন কর্মক্ষেত্রে, আমাদের সোলার প্যানেল সহ আমাদের যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে চীনের বিনিয়োগ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর এই চীন সফরটি বর্তমান এই প্রেক্ষাপটে অত্যন্ত কূটনৈতিকভাবে সফল একটি সফর হয়েছে বলে আমরা মনে করছি। আমরা এই বাজারের মধ্যে দিয়ে নিম্ন ও সীমিত আয়ের মানুষকে একটা স্বস্তির জায়গায় আমরা দিতে চাই, যেটি আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, এবং এটি একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এই ফ্যামিলি এবং কৃষক কার্ড যাতে জনগণকে স্বস্তি দেয়, যাতে এইখানে যারা সুবিধাভোগী হবে, সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে যাতে বিগত শাসন আমলের মতো কোনোভাবে রাজনৈতিক বিবেচনায় বা কোনোভাবে দুর্নীতির মাধ্যমে কাউকে এই নির্বাচন করানো হয়, সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করছি। সরকার যে 60টি পণ্যের উপরে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উৎসকর কমিয়ে মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে, বাজারে যাতে তার একটা প্রতিফলন ঘটে, যাতে সরকার তার যে মূল্য সেটি কমালো বা ট্যাক্স কমালো, কিন্তু বাজারে যদি প্রতিফলন না ঘটে তাহলে ভোক্তারা কিন্তু, সাধারণ জনগণ কিন্তু সেই সুবিধা পাবে না। আমরা দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় দর্শকের জানিয়ে রাখি, যিনি আজকের অতিথি প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান, তিনি আমার সরাসরি শিক্ষক, আমি তার সরাসরি ছাত্র, দীর্ঘ 5 বছর তার অধীনেই আমি লেখাপড়া করেছি। আমি আমাদের আজকের অতিথি সম্মানিত সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো প্রফেসর ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই। আবারও ছাত্র শিক্ষকের যে একটা ভালোবাসার অফুরন্ত যে পরিণতি আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে যুগ যুগ যাতে টিকে থাকে, আমি দর্শকদের জন্য, যারা আজকে ছাত্র রয়েছে, যারা আজকে শিক্ষক রয়েছে, সকলের মধ্যে বন্ধন যাতে টিকে থাকে সে প্রত্যাশা করে আমাদের আজকের বিপর্যস্ত অর্থনৈতিক পুনরুদ্ধারের যে বাজেট, এই আলোচনা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।